ওয়েলকাম লার্নার্স, শুভ্রকান চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই লাইভ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং পাশাপাশি বলে নিই, আজকের ক্লাসে তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে করানো হবে এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই সম্ভাবনাময় এবং সেগুলো খুব বেশি এসে থাকে। প্রত্যেকটা অঙ্কের কনসেপ্টের পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখে নেব যে কিভাবে ট্রিক দিয়ে সময়ের মধ্যে বা খুব কম সময়ে সমাধান করা যায়, কারণ সময়টা পরীক্ষার হলে একটা বিরাট বড় ফ্যাক্টর। তো আজকে যে টোটাল ক্লাসটা হবে তার প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্ক করবার সময় অবশ্যই অঙ্কটা একটু ভালো করে পড়বে, নিজেও ট্রাই করবে এবং যদি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আর দেরি না করে আজকের একদম প্রথম অঙ্কটাকে দেখে নেওয়া যাক কি আছে। দেখো, একদম প্রথম অঙ্কে যেটা, সেটা একটা হিসেবের অঙ্ক, কিন্তু এটাকে আমরা কিভাবে সহজে করতে পারবো সেই বিষয়টাই দেখব। তো অঙ্কটাই বলেছে 275 টাকা রাম ও শ্যামের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন রাম ও শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। তাহলে রামের প্রাপ্য টাকা কত হবে? অর্থাৎ আমরা অংশীদারি কারবারের অঙ্ক করেছি এর আগে, তো এটাও একরকম ভাবে অংশীদারি কারবার, কিন্তু এখানে শুধুমাত্র যে অংশীদারি কারবার কাজে লাগছে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রেশিও প্রপোর্শন যে চ্যাপ্টারটা আছে সেটাও কাজে লাগছে। কারণ আমরা জানি অঙ্ক কখনোই যে একটা নির্দিষ্ট নিয়মেই সমস্ত কিছু অঙ্ক পড়বে এমন নয়, বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন রুলস একসাথে কম্বাইন্ড করে বা একসঙ্গে পাঁচ করে অঙ্ক তৈরি হয়। তো এই অঙ্কটাও সেরকমই। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো, রাম আর শ্যামের মধ্যে যে টাকাটা ভাগ হয়েছে, এখানে প্রত্যেকে ভুল করে যে কি বলতে চাইছে সেটাই প্রথমে বুঝতে পারে না। তার মানে বলতে চাইছে যে রাম আর শ্যামের মধ্যে তো টাকাটা ভাগ হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে রাম আর শ্যামের মধ্যে কিভাবে টাকাটা ভাগ হয়েছে। বলছে দেখো, রাম শ্যামের প্রাপ্যের 3/4 অংশ সমান বেশি পায়। তার মানেটা কি? তার মানে হচ্ছে এইখানটি বুঝতে পারলেই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। রাম এবং শ্যাম, ভালো করে বোঝো, রাম ধরো 1 টাকা পাচ্ছে, তাহলে শ্যাম পাবে 1 টাকার থেকেও 3/4 অংশ বেশি। বুঝতে পারলে? রাম যদি 1 টাকা পাচ্ছে তাহলে শ্যাম 1 টাকা তো পাচ্ছেই, তার থেকেও আরো 3/4 টাকা বেশি। তার মানে রামের অনুপাত যদি 1 হয়, এখানে দেখো যদি আমরা যোগ করি 1 আর 3/4, তাহলে বুঝতেই পারছো 4 একে 4, 5 6 7, 7 4, ঠিক কিনা? এই চারটা তো এদিকে আমরা গুণ করে দিই, ফলে 4:7। এই অনুপাতে রাম আর শ্যামের মধ্যে টাকাটা ভাগ হচ্ছে। আশা করি এটা বুঝতে পারলে। রাম 1 টাকা পেলে শ্যাম পেল 1 টাকা প্লাস আরো 3/4 টাকা, তার মানে 7/4 টাকা। তাহলে একটা অনুপাতের একটা দিক 1 আর একটা দিক হচ্ছে 7/4, এই চারটা তো এদিকে গুণ হয়, ফলে 4:7 অনুপাতে বিভক্ত হয়েছে। এটা যখনই পেয়ে যাবে তখনই অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। কেন? কারণ টোটাল 275 টাকা ওদের মধ্যে বাটোয়ারা হয়েছে। রাম কত পাবে? তাহলে দেখো, আমি যদি বলি এখানে রামের অনুপাত কত, এখানে দেখো 4 পড়ছে, আর শ্যামের অনুপাত হলে তখন আমরা 7 নেবো। তো যাই হোক, আমাকে রামের অনুপাত চাইছে, তার জন্য 4 অনুপাতটা উপরে নিলাম, আর নিচে কি করব? অবশ্যই 7 এবং 4, 7 এবং 4 এই অনুপাতটা উল্টো, এইটা শ্যাম পেয়েছে আর এইটা পেয়েছে রাম। তার মানে শ্যাম আমার এখানে পেয়েছে, চেয়েছে রাম, তাহলে রামের জন্য অনুপাত কত নেবো? উপরে 7 নেবো, আর নিচে এই দুটো যোগ করে 7 আর 4 11 করবো। 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22, 11 5 55, তাহলে 25 ইন্টু 7 মানে 175 টাকা। তাহলে এই টাকাটা পাবে আমাদের রাম। আবার একবার বলে দিই, একদিকে আছে রাম আর একদিকে শ্যাম। কি বলেছে? রাম শ্যামের প্রাপ্যের টাকার থেকে 3/4 অংশ সমান বেশি পায়, মানে রাম বেশি পাচ্ছে, শ্যাম নয়। তাহলে শ্যাম যদি 1 টাকা পাচ্ছে, রাম পাচ্ছে 1 প্লাস 3/4। যোগ করলে দেখো এটা হচ্ছে 7/4 আর এদিকে 1, এই হচ্ছে অনুপাত। 4 টাকা ওইদিকে গুণ করে দাও, তাহলে 7:4। মানে রাম যদি 7 টাকা পাচ্ছে, শ্যাম পাচ্ছে 4 টাকা। বোঝা গেছে? এখন যদি টোটাল 275 টাকা দুজনের মধ্যে ভাগ হয়, তাহলে রাম কত পাবে? রামের জন্য রামের আনুপাতিক ভাগ আর 7 নেবো উপরে, আর নিচে 7 আর 4 যোগ করে 11 নেবো। 11 দিয়ে কাটো, তাহলে দেখো এটা হচ্ছে 25, 25 আর 7 গুণ করলে 175 টাকা। ফলে দেখো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 175 টাকা। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে তাহলে একটু কুইক লাইক দিয়ে দেবে, নেক্সট অঙ্কটায় চলে আসতে পারবো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে কুইক বলবে, প্রয়োজন হলে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ এটা তো অবশ্যই লাইভ ক্লাস। চলো এবারে
নেক্সট অঙ্কটায় আমরা আসি। আর হয়ে গেলে অবশ্যই যদি তোমাদের আগে হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবে, বুঝতে পারবো কার হচ্ছে কার ভুল হচ্ছে। চলো পরের অঙ্কটা দেখো, এইটা কিন্তু সার্টস অ্যান্ড ইন্ডিসেস থেকে, সার্টস অ্যান্ড ইন্ডিসেস, ঠিক আছে, সার্টস অ্যান্ড ইন্ডিসেস থেকে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই অঙ্কটা যে শুধুমাত্র রেলের জন্য বা ডাব্লিউপি বা ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট তা নয়, এই ধরনের অঙ্ক কিন্তু ডাব্লিউবি টেটেও খুব বেশি করে, এসএসসি তেও প্রচুর দেখা যায়। তো এই অঙ্কটাতে কি বলতে চাইছে দেখো, আমি একবার রিরাইট করে নিই, বুঝতে সুবিধা হবে। 256 তার পাওয়ার 0.16, তার সঙ্গে গুণ আছে আবার 256 তার পাওয়ার হচ্ছে 0.09। তাহলে এক্ষেত্রে কি হয় দেখো, আমি একটা অন্য কালার নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সংখ্যাটা দুটোই 256, ঠিক তো? দিয়ে একজনের মাথায় পাওয়ার হচ্ছে 0.16 আর একজনের মাথায় পাওয়ার হচ্ছে 0.09, মাঝে গুণ আছে। যদি এমন গুণ থাকে তাহলে কি হবে, সংখ্যাটা যা ছিল সেটাই নেবে কিন্তু পাওয়ার গুলোকে যোগ করে নেবে। তাহলে একটা পাওয়ার কত না 0.16, আর একটা পাওয়ার কত 0.09, এই দুটোকে যোগ করে নাও, বুঝলে? যদি মাঝে গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অ্যাড হয়। আর যদি এখানটা ভাগ থাকতো তাহলে পাওয়ার দুটোকে বিয়োগ করতাম। যাই হোক, এটা তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 256 টু দি পাওয়ার, এই দুটো যোগ করলে 0.25 হবে কিনা বলো, 16 আর 9 25, তাহলে 0.25। আর 0.25 মানে কত, 0.25 মানেই হচ্ছে 25/100। আমরা দশমিক যেভাবে তুলি, এই দশমিকটা তুললে দশমিকের পরে যেহেতু দুটো ঘর তাই নিচে দুটো শূন্য নিচে, 25 একে 25, 25 চারে 100। তার মানে আলটিমেটলি হলো 256 টু দি পাওয়ার 1/4 হলো। এরপরে দেখো 256 মানে 4 টু দি পাওয়ার 4 কিনা, 4 4 16, 4 64, 4 256। তাহলে 256 টাকা আমি 4 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তার পাওয়ার হচ্ছে 1/4। তাহলে আমরা জানি এই পাওয়ার গুলোকে গুণ করি, তাহলে একটা পাওয়ার হচ্ছে 4 আর একটা 1/4। যদি গুণ করি 4 4 কেটে গিয়ে আলটিমেটলি 4 টু দি পাওয়ার 1 থাকলো, তার মানে 4 থাকলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4, মানে অপশন এ। বিষয়টাকে আমি আরেকবার সহজ করে বলে দিই। অনেকের এই 4 টু দি পাওয়ার 4 এটা ঝাট করে কি করে লিখে দিলেন, এইটাই সমস্যা হয়। তার আগে আমি একবার বলে নিই, সংখ্যাটা দেখো একই, 256 256, একটা পাওয়ার হচ্ছে 0.16 আর একটা 0.09। তাহলে স্বভাবতই পাওয়ার দুটো যোগ হয়ে 0.25 হবে। এখন 0.25 মানে কত, 0.25 মানেই তো 1/4, 25/100 দশমিক যদি তুলি তার মানেই হচ্ছে 256 টু দি পাওয়ার 1/4। এখন 256 মানেই 4 টু দি পাওয়ার 4, এটা আমি জানি বলে সহজে করতে পারলাম। তোমাদের যদি না জানা থাকে তখন কি করবে, তখন এটাকে ভাগ করে নেবে। দেখো আমি দেখাচ্ছি, 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 2 4, 2 8 16, আবার 2 দিয়ে কাটো 64, 2 দিয়ে কাটো 32, 2 দিয়ে কাটো 16, আবার 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো 2। তাহলে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা 2 পাচ্ছি, মানে 2 টু দি পাওয়ার 8 দিয়ে পাওয়ার হচ্ছে 1/4। এবার আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এখানে সংখ্যাটা তো 2, তার পাওয়ার একটা পাওয়ার হচ্ছে 8 আর একটা পাওয়ার 1/4। তাহলে 8 এবং 1/4 গুণ করে দাও, দেখো 4 দিয়ে কাটো, 4 2 8, মানে হচ্ছে 2 এর পাওয়ার 2, আর 2 এর পাওয়ার মানে 2 গুণ 2 কত হয় 4। তাহলে এটাই হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। এটা মুখে মুখেও করা যাবে কিন্তু এই বেসিক ক্যালকুলেশনটা দরকার আছে। ক্লাস শুরুর আগেই তোমাদেরকে বলেছি যে কনসেপ্টটাও শেখাবো, তার সঙ্গে ট্রিক কিভাবে সহজে করতে পারবে সেই বিষয়গুলো আমরা শিখবো। চলো তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। কার অপশন এ হয়েছে, ভেরি গুড, ঠিক। চলো নেক্সট অঙ্কটায় তাহলে আমরা আসি। পরের অঙ্কটা দেখো, বলছে খুব সুন্দর এবং খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে বলেছে দেখো যে 665 টাকায় একটা রেডিও বিক্রি করায় 5% ক্ষতি হলো। ঠিক আছে, 665 টাকায় একটা রেডিও বিক্রি করেছি, 5% ক্ষতি হলো। 12% লাভে যদি বিক্রি করতে হয় তাহলে কত টাকা বিক্রয় মূল্য আমাদের হওয়া উচিত, বা কত টাকায় আমরা বিক্রি করতে পারি। এক লাইনে করব, এক লাইনে করব। তার আগে আমি যে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সেইটা ভালো করে প্রত্যেকে বুঝে নাও। প্রথমে আমি কত টাকায় বিক্রি করেছি, 665 টাকায় বিক্রি করেছি, 5% ক্ষতি। কি বললাম, 5% ক্ষতি, মাইন্ডে 5% ক্ষতি। যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্যটা বড় হয়, বিক্রয় মূল্যটা কম হয়, যার জন্য উপরে নেবো 100 আর নিচে নেবো 100 থেকে 5 বাদ দিয়ে 95 হয়ে গেল।
এইটা যে এতক্ষণ পর্যন্ত যেটা পেলাম এটা কিন্তু ক্রয় মূল্য। এবারে পরবর্তী সময়ে সেটাকে আবার 12% লাভ পেতে হবে। লাভ মানে কি, বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়। তার মানে 12% লাভ মানে নিচে 100, ওপরে 100 সঙ্গে 12 যোগ করে 112, ব্যাস এক লাইনেই শেষ। এই অঙ্কটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো এখানে এইটা কেটে দাও। 95 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 95 5এই আশা করি 665, দেখে নাও। 5 5 25, 5 হাতে 2, 5 9 5 না, 9 7 যাবে, 5 7 35, 5 হাতে 3, 63 66, ঠিক। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 7, তাই তো। এবার 7 আর 112 গুণ করে দাও। 7 2 14, 4 হাতে 1, 7 1 7 8, 784 টাকা। তাহলে এটাই হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, এবারে দেখো আরো জবরদস্ত ট্রিক দেখাবো। সে কি স্যার, এ তো দারুণ ট্রিক্স, আবার ট্রিক্স? হ্যাঁ, আরো ট্রিক্স দেখাবো। এর থেকেও সহজ সময়ে আমরা অঙ্কটাকে করব। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি বলি সেটা কিভাবে করব, ভালো করে বোঝো। প্রথমে 665 টাকায় আমি বিক্রি করেছিলাম, তাতে করে 5% ক্ষতি হয়েছে। যখন ক্ষতি হবে, ভালো করে মনে রাখবে, যখন ক্ষতি, যেটা ক্ষতি হবে সেটা নিচে থাকবে, আর লাভ হলে উপরে থাকবে। তাহলে 5% যেহেতু ক্ষতি, তাই 100 থেকে 5 বাদ দিই, 95 নিচে। আর পরে যেহেতু 12% লাভ, তাহলে 100 সঙ্গে 12 যোগ করে 112 উপরে, বাস। এইটি ক্যালকুলেশন করলেই দেখো তোমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। লক্ষ্য করো, 95 দিয়ে যদি আমরা 665 কে ক্যান্সেল আউট করি, তাহলে এই মাত্রই দেখলে 95 7 গেল। এবার 7 আর 112 গুণ করে দাও, 784 টাকা অ্যান্সার। বলো ম্যাজিকের মতো কাজ হলো কিনা? এই সময় বাঁচানোটাই হচ্ছে ফ্যাক্টর। এটা কিন্তু তোমাদের সব স্যার করে দেবে না, আমি যেটুকু শিখিয়ে দিচ্ছি এটা ভালো করে শিখে নাও, এবং তারপরে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করো, এইটাকে আপ্ত করো, তাহলে দেখো খুব সহজে অঙ্কগুলো হতে থাকবে। বোঝা গেল? আবার বলছি, যে কোনো অ্যামাউন্টটা যেটা বলবে, এইটা মাথায় বা খাতায় লিখে রাখবে। অ্যামাউন্ট যেটা বলবে, ক্ষতি হলে সেটা নিচে 100 বিয়োগ ক্ষতি, আর যদি লাভ হয়, যে লাভটাই বলবে সেটা 100 যোগ লাভ। এই ট্রিকটা তোমরা খাতাতে পারলে লিখে নাও। খুব এফিসিয়েন্সি এবং খুব প্রয়োজনীয় আর খুব দুর্দান্ত একখানা ট্রিক। ওকে, চলো তাহলে এবারে আমরা নেক্সট অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা দেখা যাক কি আছে। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমি বুঝতে পারবো যে সবার ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো সমস্যা থাকলেও অবশ্যই জানাবে। দেখো পরের অঙ্কটাই বলছে যে একটা বিদ্যালয়ে মোট 600 জন ছাত্রছাত্রী ছিল, তাদের মধ্যে 1/3 ছাত্রী, ছাত্রীদের 20%, ছাত্রদের 15% অকৃতকার্য হলো, মানে ফেল করলো। বিদ্যালয়ে মোট অকৃতকার্য কতজন হয়েছে? আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের, অবশ্যই তোমরা চেষ্টা করো এবং আমাকে জানাও কি অ্যান্সার হতে পারে। আগে অঙ্কটা ভালো করে পড়ো, 5 সেকেন্ডের মধ্যে আগে অঙ্কটা পড়ো, তারপর আরো 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করো। দেখো এই ধরনের অঙ্ক যদি আমাদের করতে হয়, আমরা কিভাবে এর সমাধান করতে পারি ভাবো। আমি যদি বলি মোট ছাত্রছাত্রীর গুরু কত, তাহলে তুমি বলবে স্যার 600। তার মধ্যে কিছু ছাত্র আছে, তার মধ্যে কিছু ছাত্রী আছে। বলছে ছাত্রছাত্রীর মধ্যে 1/3 ছাত্রী, তাহলে 600 জনের মধ্যে 1/3, তার মানে 3 200 জন ছাত্রী। ভাবো 600 জনের মধ্যে 200 জন যদি ছাত্রী হয়, তাহলে সে বাকি 400 জন ছাত্র কিনা? হ্যাঁ, তাহলে আমি কি বললাম, ছাত্রীর সংখ্যা হচ্ছে 200, ছাত্র সংখ্যা 400। বুঝতে পারলে? 600 এর 1/3, তাহলে 600 গুণ 1/3, 3 200 600, 200 ইন্টু 1 মানে 200 জন ছাত্রী। বাকিরা নিশ্চয়ই ছাত্র, তাহলে 600 জনের মধ্যে যদি 200 জন ছাত্রী হয়, নিশ্চয়ই 400 জন ছাত্র। বেশ, ছাত্রীদের 20% ফেল করেছে। এই যে ছাত্রী, তার 20% ফেল করেছে, আর এই যে ছাত্র, তার 15% ফেল করেছে। আগে বলো 200 20% মানেই 40 কিনা? স্যার কি করে বললেন? আরে 2 2 4, দেখতেই পাচ্ছি। তবু দেখো 200 এর 20%, 20% মানেই 200, 20/100, শূন্য শূন্য গুলো কেটে দিলাম, তাহলে দেখো 20 20 40, 40 জন ছাত্রী ফেল। আচ্ছা, কতজন ছাত্র ফেল? ছাত্র ছিল 400, তার মধ্যে 15% ফেল। 400 15% মানে 15/100 করো, 100 4 400, 15 4 60, 60 জন ফেল। তাহলে কতজন ছাত্র ফেল? 60। কতজন ছাত্রী ফেল? 40। তাহলে বুঝতে পারছো ছাত্রদের ফেলের হার 15%, ছাত্রীদের 20%। ছাত্রীরা কিন্তু বেশি পড়ছে না, ছাত্ররা কিন্তু পড়ছে, কারণ ওদের ফেলের হারটা কম, অর্থাৎ ছাত্ররা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, ছাত্রীরাও চেষ্টা করে। তো যাই হোক, তাহলে আমি যদি বলি মোট ফেল গুরু কত, তুমি বললো স্যার 60 জন ছাত্র ফেল করেছে, 40 জন ছাত্রী ফেল করেছে, মোট 100 জন ফেল।
বা অকৃতকার্য হয়েছে 100 জন। তাহলে মোট কতজন ফেল? 100 জন। আর মোট ছাত্রছাত্রী কত? 600। তাহলে কত শতাংশ অকৃতকার্য বা ফেল করেছে? 100 জন ফেল করেছে। আউট অফ 600 জন এর শতাংশ বার করবো, তাই 100 দিয়ে করবো, তাই না? শূন্যগুলো কাটো, তারপর আবার 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 50, তাহলে হচ্ছে দেখো 50/3। 50কে 3 দিয়ে ভাগ করলে 16 3 48 আর 2 50, 16 পূর্ণ 2 এর 3। আমি ভাগটা দেখাচ্ছি। 3 দিয়ে 50কে ভাগ করো, 3 16 48 আর 2 50, তাহলে 16 পূর্ণ 2 এর 3। কত পার্সেন্ট হলো? 16 পূর্ণ 2 এর 3% হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। তার মানে এখানে দেখতে পাচ্ছ অপশন ডি হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। পারলে বুঝতে? টোটাল 600 জন ছাত্রী, তার টোটাল 600 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 1/3 মানে 200 জন ছাত্রী, আর বাদ বাকি 400 জন ছাত্র। এদের 20% ফেল মানে 40 জন ফেল, আর এদের 15% 15 4 60, তাহলে 60 জন ফেল। মোট ফেল 60 আর 40 যোগ করে 100, তাহলে টোটাল স্টুডেন্ট কত? 600, তার মধ্যে ফেল কত? 100, তার পার্সেন্টেজ কত? গুণ 100। ব্যাস আমাদের দেখো হিসেব দাঁড়িয়ে গেল 16 পূর্ণ 2 এর 3। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চলে আসবো তাহলে আমাদের নেক্সট অঙ্কে। যদি ক্লিয়ার হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবে, বুঝতে পারবো যে ক্লিয়ার হয়েছে, তাহলে কুইক পরের অঙ্কটায় আমরা চলে যেতে পারবো। চলো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এই অঙ্কে অনেকে হিসেব করতে গিয়ে হিমশিম খায়, কারণ দেখো সংখ্যাগুলো অনেক দশমিকে থাকে এবং অঙ্কটার গতিটাও একটু অন্যরকম। এই ধরনের নতুন অঙ্ক এখন ভীষণভাবে আসছে। কি বলেছে দেখো, বলছে আমরা করব কিন্তু খুব সহজ উপায়। তো অঙ্কটা আগে ভালো করে পড়ার দরকার আছে। বলছে 50টা কলা আর 16টা আমের মোট দাম 400 টাকা। যদি প্রতিটি কলার দাম প্রতিটি আমের দামের 80% হয়, তাহলে প্রত্যেকটা আমের দাম কত? বিভিন্ন স্যার কি করে, এটা এক্স ওয়াই ধরে 1.5 পাতা 2 পাতা লাগিয়ে দেয়, আর তো করবোই না। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করবার ক্ষমতা তৈরি করবো। তবে তার আগে অবশ্যই 10 সেকেন্ড টাইম দিচ্ছি, অঙ্কটা অন্তত ভালো করে পড়ো। একদম ঠিক বলেছো জাহির, অপশন ডি, ভেরি গুড। চলো দেখো তাহলে এই অঙ্ক যখন আমরা করব তখন আমরা কিভাবে করতে পারি। ওকে, দেখো বলেছে এইটাই হচ্ছে অঙ্কটার ক্লু পয়েন্ট। প্রত্যেকটা কলার দাম প্রত্যেকটা আমের দামের 80%, তার মানে নেই। আচ্ছা বলো তো, অত কিছু ছেড়ে দিই, 80% মানে 80% মানেই হচ্ছে 80/100। আগে বুঝে নাও, তারপরে আমি শর্টকাটটা দেখাবো। 0 0 কাটো, 2 4 8, 2 5 10, 4 5। তার মানে যদি 5 টাকা আমের দাম হয়, তাহলে 4 টাকা হচ্ছে কলার দাম। দেখো বলছে প্রত্যেকটি কলার দাম প্রত্যেকটা আমের দামের 80%, 2 এর 5। এই যে একদম কাছে যেটা থাকে কলা আর আমের মধ্যে যেটা কাছে সেইটা হর হয়, আর দূরে যেটা থাকে সেটা লব হয়, 4 এর 5। তাহলে অবশ্যই আমের দাম 5 টাকা, কলার দাম 4 টাকা। বুঝলে? তাহলে আমি যদি বলি কলা আর আম এদের অনুপাত কত? এদের অনুপাত হচ্ছে 4:5। অনুপাত যদি 4:5 হয়, তাহলে দাম আমরা এটা 4 রেশিও ভাববো আর এটা 5 রেশিও ভাববো। ওকে, ঠিক আছে, তাহলে আমি 4 রেশিও 5 রেশিও, কলার দাম 4 রেশিও, আমের দাম 5 রেশিও। এবার দেখো 50টা কলা, তাহলে বলো তো 50টা কলার দাম কত? একটা কলার দাম 4 রেশিও, তাহলে 50টা কলার দাম 50 গুণ 4 রেশিও হবে। হ্যাঁ স্যার। 60টা আমের দাম, একটা আমের দাম হচ্ছে 5 রেশিও, তাহলে 60টা আমের দাম 60 গুণ 5 রেশিও। এই যে মোট কলা আর মোট আম এর দাম মিলিয়ে টোটাল হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এই দুটো যোগ করো, দেখো তাহলে কত হয়। এটা 200 রেশিও হচ্ছে আর এটা 300 রেশিও হচ্ছে, সমান 400। এটা যোগ করলে হচ্ছে কত? 500 রেশিও সমান হচ্ছে 400। তাহলে এখান থেকে এক রেশিও বার করো, 400/500 কেটে কেটে হচ্ছে 4/5। তাহলে এক রেশিও কত না 4/5। এটা হচ্ছে এক রেশিওর মান 4/5। এক রেশিও যদি 4/5 হয় গুরু, তাহলে আমের দাম দেখো, আমের দাম 5 রেশিও, 5 রেশিওর মান কত হবে? 5 ইন্টু 4/5, কারণ এক রেশিও হচ্ছে 4/5, কেটে কুটে দিলে কত? 4 টাকা হলো। তাহলে অপশন ডি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। থামো, আমি আরো সহজ উপায় বলবো, কিন্তু তার আগে এইটা বুঝে নেওয়ার দরকার আছে। তাহলে আমি কি বললাম, এইটা হচ্ছে আমাদের আলটিমেট নিয়ম, বা এইটা আমাদের টোটাল কনসেপ্ট, যে কনসেপ্টে আমরা অঙ্কটা করতে পারবো। 1 2 হচ্ছে। আচ্ছা স্যার, তাহলে এটার জন্য একটা ট্রিক কিছু বলুন, বা হিসেবটা একটু কমে বা ছোটতে করতে পারবো এরকম কিছু একটা উপায় বলুন। বলছি দেখো 80%। আচ্ছা 80% মানে কি না, 80/100 মানে 4 এর 5। ঠিক আছে, তাহলে আমটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4, ভেবে নিলাম। মনে মনে 50 এর সঙ্গে 4 গুণ করো 200, 60 এর সঙ্গে 5 গুণ করো 300,
তার মানে হচ্ছে 200 আর 300 500। 500 যেটা পেলে এই যে 400 হলো, তাকে আমি ওই 500টা দিয়ে ভাগ করে দিলাম, 0 0 কেটে গেলাম, রেশিও পেয়ে গেলাম 4/5। এবার আমেই বলো কলাই বলো যাই বলো আমরা ভাগ করতে পারবো। আমের জন্য 5 গুণ করবো, যদি কলা বলতো তাহলে এর সঙ্গে 4 গুণ করতাম। দেখো এটা কেটে হচ্ছে 4 টাকা। আর এখানে যদি বলতো কলা, তাহলে 16/5, 5 3 15, আর একে 16, 5 2 10, 3.2, 3 টাকা 20 পয়সা হয়ে যেত অ্যান্সার তখন। ঠিক না? দেখো ঠিকই করেছে আশা করি। যাই হোক, চলো তাহলে এখানে কিন্তু আমাদের অপশন ডি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে কুইক একটা লাইক দিয়ে দেবে। নেক্সট অঙ্কটায় আমরা তাহলে ফার্স্ট চলে আসতে পারবো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলবে। কমেন্ট করে বললে আমি সহজেই তোমাদেরকে উত্তর দিয়ে দিতে পারবো, যেহেতু এটা লাইভ ক্লাস। আচ্ছা, এর সাপেক্ষে তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে নিই। তোমাদের ম্যাথসের জন্য একটা নতুন ব্যাচ শুরু করা হচ্ছে, শিখর ব্যাচ। ডিসেম্বরেই শুরু হবে। সেখানে কিন্তু পুরো গণিতটা তোমাদেরকে শেখানো হবে, একদম জিরো থেকে শুরু করে সমস্ত কিছু। যারা অঙ্কের কিছুই জানো না এবং যারা অ্যাডভান্স লেভেলে আছো, সবাই এই ব্যাচটাতে কিন্তু উপকৃত হবে। একদম প্রথমে বেসিক শেখানো হবে, তারপর কনসেপ্ট শেখানো হবে, তারপর ট্রিক শেখানো হবে, দিয়ে সিম্পল প্রবলেম, মিড সিম্পল প্রবলেম, হার্ডার প্রবলেম, অ্যাডভান্স প্রবলেম, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে তোমাদের টোটাল গণিতকে কভার করা হবে। মোট মাঠ 34টা চ্যাপ্টার। কেন স্যার 34টা চ্যাপ্টার? তার কারণ হচ্ছে এই থেকে তোমরা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তার মানে তোমরা যারা ডব্লিউপি দিচ্ছ তাদের সমস্ত চ্যাপ্টার কভার হবে, যারা রেল দিচ্ছ তাদের সমস্ত চ্যাপ্টার কভার হবে। তোমরা জানো যারা রেলের এক্সাম দিচ্ছ তাদের পুরো ত্রিকোণমিতিটা থাকে, যেটা অন্যান্য অনেক পরীক্ষাতেই থাকে না। এই সবকিছু মিলিয়ে যারা এসএসসি দিচ্ছ তাদের আরো অনেক বেশি চ্যাপ্টার থাকে। ঠিক আছে, ব্যাংকে যারা এক্সাম দিচ্ছ, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা পরীক্ষাকে ডাব্লিউবি টেট যারা দিচ্ছ, ডাব্লিউবি টেটে আবার নাম্বার থেকেই বেশি প্রশ্ন আসে, তাহলে প্রত্যেকেই কিন্তু এই কোর্সটা থেকে খুব উপকৃত হবে, যে যাই পরীক্ষা দিচ্ছ। এবং আমি জানি প্রত্যেকে মাল্টিপল পরীক্ষা দিচ্ছে, একটা পরীক্ষা নিয়ে অনেকেই বসে নেই। তো যার জন্য কি করা হবে, অঙ্কের টোটাল 34টা চ্যাপ্টার তোমাদেরকে শেষ করা হবে টোটাল 4 মাসে। শুধু যে শেষ করা হবে তা না, কভার আপ করা হবে, তারপর একবার রিভিশন হবে, পার্ট পার্ট প্রত্যেক সপ্তাহে তো মক টেস্ট থাকছেই, প্রত্যেক সপ্তাহে 3টে করে মক টেস্ট থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু শেষে গিয়ে ফুল মক টেস্ট হবে। এবং প্রত্যেক সপ্তাহে তোমাদের 3টে করে লাইভ ক্লাস হবে। টোটাল 310টা রেকর্ডেড ক্লাস থাকবে। কিরকম, প্রথমে যে কোনো একটা চ্যাপ্টারকে ধরো করানো হলো, ধরো নাম্বার সিস্টেম করানো হলো, প্রথমে সেটাকে লাইভ ক্লাসে বুঝিয়ে যত যা অঙ্ক আছে, যত টাইপের অঙ্ক আছে আগে সব করিয়ে নেওয়া হলো। তারপর সেখান থেকে সেই কোর্সটা করে, ওই ক্লাসটা করে পুরোটা বুঝে ফেললে লাইভ ক্লাসে, তারপরে সেই চ্যাপ্টার আরো অনেক অঙ্ক যেগুলো রেকর্ডেড ক্লাসে তোমাদের দেওয়া হবে সলিউশন সমেত, সেখান থেকে আরো অন্যান্য অনেক অঙ্ক করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের ইবুক থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পিডিএফ থাকবে, তার সঙ্গে তোমাদের মক টেস্ট থাকবে। এই যে 4 মাসের যে টোটাল কোর্সটা, এর জন্য কোর্স ফি কিন্তু খুবই নগণ্য, মাত্র 999 টাকা, একদম হাতের মুঠোয় তোমার চলে আসবে গোটা গণিতটা। তো আশা করি তোমরা এই কোর্সটাকে নিতে ইচ্ছুক, এবং যদি ইচ্ছুক হয় তাহলে অবশ্যই এই নাম্বারটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে অথবা কল করবে, নিচের নাম্বারটাতে করলেই হবে, 7550922876। চলো এবার আমরা নেক্সট ক্লাসটায় আসবো। দেখো পরের অঙ্কটা আমাদের কি বলেছে, নেক্সট ক্লাস না, পরের অঙ্কটা আমাকে বলেছে বিপরীত দিক থেকে আসা দুটো ট্রেনের বেগ যথাক্রমে 60 কিলোমিটার প্রত্যেক ঘন্টা এবং 48 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, এবং তারা পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি 90 মিটার হয়, অন্য ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? খুব সুন্দর এবং বেধড়ক ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটা হামেশাই তোমরা দেখতে পাবে, ঠিক না? তোমরা যদি প্রিভিয়াস ইয়ার গুলো খুলে দেখো, তাহলে প্রত্যেকটা ইয়ারই অন্তত এই টাইপের কোন একটা অঙ্ক এসছে। তার মানে কি, বিষয়টা বুঝে নাও, এদিক থেকে একটা ট্রেন আর এদিক থেকে একটা ট্রেন, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে 60 কিলোমিটার বেগে, ওই দিক থেকে একটা ট্রেন আসছে 48 কিলোমিটার বেগে। ঠিক আছে, দিয়ে একজন আরেকজনকে ক্রস করলো, এই দিক থেকে গেল, এই দিক থেকে গেল, ক্রস করলো, তাতে 6 সেকেন্ড সময় লাগলো। আচ্ছা, এখানে আপেক্ষিক বেগ বলে একটা কনসেপ্ট আছে। আপেক্ষিক বেগ কি হয়, যখন দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসে, এ ধরো এই দিক থেকে এদিকে যাচ্ছে, আরে এই দিক থেকে এদিকে আসছে, একজন বাম থেকে ডানে, একজন ডান থেকে বামে, তখন আপেক্ষিক বেগ যোগ হয়ে যায়। তার মানে 60 এবং 48 যোগ করে দাও, কত হলো? 108 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আপেক্ষিক বেগ। বোঝা গেল? এখন এটাকে মিটার পার সেকেন্ডে করবো। কেন? কারণ দেখো এখানে 6 সেকেন্ড অতিক্রম করতে সময় নিয়েছে। আর তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, এর আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা করেছো, যে ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক ক্লাস আমি করিয়েছি, সেই ক্লাসে
তোমরা আশা করি পুরোটাই করেছো। সেখানে জানো কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে কিচ্ছু না, সরাসরি 5-এর 18 দিয়ে গুণ করে দিতে হয়। 5-এর 18 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 18 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে 9 দিয়ে কাটো, 9 2 18, 9 দিয়ে কাটো, 9 কে 9, 9 2 18, কাটলে হচ্ছে 6, তাহলে 6 5 30, 30 মিটার প্রত্যেক সেকেন্ড। পারলে বুঝতে? তার মানে আমি ভাবতে পারবো যে ওদের আপেক্ষিক বেগ হচ্ছে এক এক সেকেন্ডে 30 মিটার। ওরা কতক্ষণ একজন আরেকজন অতিক্রম করেছে? 6 সেকেন্ডে। তাহলে 6 সেকেন্ডে কতটা গেছে? যদি 30 মিটার এক সেকেন্ডে যায় তাহলে 6 সেকেন্ডে যাবে 30 গুণ 6 মানে 180 মিটার। কত? 180 মিটার টোটাল গেছে। তার মানে কি দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য 180। তার মধ্যে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি 90 হয় অন্যটার দৈর্ঘ্য কত হবে? 180 বিয়োগ 90 মানে 90 মিটার। তাহলে দেখো অপশন বি হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। আমি আরেকবার বিষয়টা শর্টকাটে বলে দিচ্ছি যে কম সময়ের মধ্যে কিভাবে এই ট্রিকটাকে অ্যাপ্লাই করতে পারবে। 1 মিনিট। দেখো দুটো বিপরীতমুখী ট্রেন, তাহলে একটা ট্রেনের বেগ 60 আর একটা ট্রেনের বেগ 48 হলে আপেক্ষিক বেগ 108 মিটার প্রতি সেকেন্ডে করতে হবে, তার জন্য 5-18 দিয়ে গুণ। তাহলে আমি পাচ্ছি 30 মিটার প্রত্যেক সেকেন্ড। এক সেকেন্ডে 30 মিটার যায়, তাহলে 6 সেকেন্ডে কত যাবে? 180 মিটার। তার মানে দুটো ট্রেনের মধ্যে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে তখন তাদের টোটাল দৈর্ঘ্য কি হয় না, ওই যে আপেক্ষিক বেগে যে সময়ে গেল সেটাই হচ্ছে তাদের ট্রেন দুটোর মোট দৈর্ঘ্য। তখন ট্রেন দুটোর মোট দৈর্ঘ্য যদি আমার 180 হয় তার মধ্যে একটা ট্রেনের আবার দৈর্ঘ্য 90, একটা ট্রেনের দৈর্ঘ্য 90। তাহলে একটা ট্রেনের যদি দৈর্ঘ্য 90 হয় অন্য ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? 90 যদি আমি 180 থেকে বাদ দিই 90। তার মানে অ্যাকচুয়ালি দুটো ট্রেনের দৈর্ঘ্যই হচ্ছে 90-90 করে। ওকে, চলো নেক্সট প্রবলেমটা আমরা আসবো। দেখো পরের প্রবলেমটা আমরা এসেছি। নেক্সট প্রবলেমে কি বলেছে? খুব সহজে হাসতে খেলতে এই অঙ্কটা আমরা করতে পারবো। বলছে দুই ব্যক্তির বয়সের অনুপাত 5:7। 16 বছর পূর্বে তাদের বয়স ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত? তার মানে কি, ধরো একজন ব্যক্তি ছিল এ আর একজন ব্যক্তি বি। আগে তাদের বয়স ছিল 3:5, কত আগে? 16 বছর আগে। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা, এখন কত না 5:7। পারলে বুঝতে? দুটো ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:7। ঠিক আছে, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল না 3:5। ঠিকই আছে। এখন দেখো এটা 5:7 আর থেকে 3:5 আগে ছিল 3:5, এখন হচ্ছে 5:7। অঙ্কটা লক্ষ্য করো, দেখো রেশিও চেঞ্জ কি হয়েছে। এর অনুপাত 3 থেকে 5 মানে 2 রেশিও বেড়েছে। ভালো কথা, বি এর অনুপাত দেখো 5 থেকে 7, তার মানে 2 রেশিওই বেড়েছে, দুজনেরই 2 রেশিও বেড়েছে। যখনই সেম হারে বাড়লো তখন কিন্তু আর অঙ্কটা জটিল রইল না। যদি অন্যান্য অনুপাতে বাড়তো তখন কি হতো, সেটার জন্য এর আগে তোমাদের এজ রিলেটেড যে ক্লাসটা আছে আমার, পুরো চ্যাপ্টারটাকে কভার করা হচ্ছে যত যা টাইপের, সেই ক্লাসটা দেখে নিতে পারো। তো যাক, এটাও 2 রেশিও বাড়ছে, এটাও 2 রেশিও বাড়ছে। কেন 2 রেশিও বাড়ছে? কারণ ওই যে মাঝে 16 বছরের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে বলো এখানে এক রেশিও কত? 8। এক রেশিও যদি 8 হয় তাদের বর্তমান বয়স একজনের হচ্ছে 5 রেশিও আর একজনের 7 রেশিও। তাহলে প্রথম জনের বয়স কত হবে? 5-এর সঙ্গে 8 গুণ করো 40। দ্বিতীয় জনের বয়স 7 রেশিও, এক রেশিও যেহেতু 8, তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করো 56। তাহলে একজনের বয়স 40 আর একজনের বয়স 56। তাহলে আমাদের অপশন সি হয়ে গেল প্রবলেমটার অ্যান্সার। ওকে, আবার বলছি তাদের বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে কত ছিল? 3:5। তাহলে এরও 2 রেশিও বাড়লো, এরও 2 রেশিও বাড়লো। কেন 2 রেশিও বাড়লো? কারণ ওই 16 বছর আগে পরে হয়েছে। তাহলে এক রেশিও কত? 8। এক রেশিও যদি 8 হয় তাহলে 5 রেশিও হবে 5 গুণ 8 মানে 40, 7 রেশিও হবে 7 গুণ 8 মানে 56। তাহলে এই দেখতে পাচ্ছ যে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে কুইক ফার্স্ট একটা লাইক দিয়ে দাও, আমি বুঝতে পারবো যে তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা চলে আসতে পারবো চটপট নেক্সট অঙ্কটাতে। চলো, আশা করি সবার ক্লিয়ার। দেখো পরের অঙ্কটাই আসে। পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলছে একটা ব্যক্তির দুটো দ্রব্যের প্রত্যেকটাই 12% করে প্রথম 12 টাকায় বিক্রি করেছে। মাইন্ড ইট, এটা কিন্তু ক্রয় করেছে এমনটা নয়, বিক্রি করেছে। ক্রয় করেছে বললে অঙ্কটা সহজ হয়ে যেত, কিন্তু এখানে কি করেছে না 12 টাকা করেই দুটো জিনিস বিক্রি করেছে। করে পরে
একটাতে 20% লাভ হয়েছে, আর একটাতে 20% ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে তার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এখানে যদি বলতো 12 টাকায় কিনে, দুটোকেই 12 টাকায় কিনেছে, দিয়ে একটা 20% লাভ আর একটা 20% ক্ষতি, তাহলে আদতে তার মোটের উপর কত লাভ বা ক্ষতি হতো? তখন তার লাভ ক্ষতি কিছুই হতো না। যে টাকায় কিনেছে সেই টাকায় বিক্রি হতো, নো প্রফিট নো লস হতো অ্যান্সার। যদি এটা বিক্রি না বলে ক্রয় বলতো, কিন্তু এটা বিক্রি করেছে, তাহলে গুরু কি হবে? ধরো একটা দ্রব্য এ আর একটা দ্রব্য বি, এটাও 12 টাকায় কিনেছে, বিক্রি করেছে, এটাও 12 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি যদি বলি টোটাল বিক্রয় মূল্য কত, তুমি বলবে স্যার 12 + 12 মানে 24 টাকা। এটা মাথায় রাখবে। তাহলে দুটোকে টোটাল বিক্রি করেছি কত টাকায়? 24 টাকায়। দুটোকে টোটাল বিক্রি করেছি, এটাও বিক্রি করেছি 12 টাকায়, এটাও বিক্রি করেছি 12 টাকায়। দিয়ে আমার টোটাল বিক্রি কত হয়েছে, কত টাকা হয়েছে না 24 টাকা। ভেরি গুড। তাহলে আমি কিনেছিলাম কত? এইটা 12 টাকায় বিক্রি করতে গিয়ে 20% লস মাইনাস দিলাম, আর এইটা 12 টাকায় বিক্রি করে 20% লাভ প্লাস দিলাম। তাহলে আমার দুটো ক্রয় মূল্যটা বের করতে হবে। প্রথমটার জন্য ক্রয় মূল্য আমরা কি করব, আর দ্বিতীয়টার জন্য আমরা ক্রয় মূল্য কি করব, এটা বার করতে হবে। মনে রাখো, যখন ক্ষতি হয়, তখন ক্রয় মূল্যটা নিশ্চয়ই বেশি ছিল, বিক্রয় মূল্য কম ছিল, তাই 12 নিলাম, ওপরে নেবো 100 আর নিচে নেবো 100 থেকে 20 বাদ দিয়ে 80। বোঝা গেল? ক্ষতি হয়েছিল। আচ্ছা, যখন লাভ হয়েছে তখন ক্রয় মূল্যটা ছোট, বিক্রয় মূল্য বড়, তার জন্য 12 নিলাম। দিয়ে যেহেতু 20% লাভ, তাই নিচে আমরা নেবো 100 সঙ্গে 20 যোগ করে 120, উপরে নেবো 100। যখন ক্ষতি হবে তখন উপরে বড় নিচে ছোট, যখন লাভ হবে উপরে ছোট নিচে বড়, এটা মাথায় রাখো। এবার দেখো তো এটা কত হয়, শূন্য শূন্য কাটো, 2 4 এ 8, 2 দিয়ে কাটো, 2 5 এ 10, 4 দিয়ে কাটো, 4 3 এ 12, 15 টাকায় ও কিনেছিল। প্রথম দ্রব্যটা 15 টাকায় কিনেছিল। আর দ্বিতীয়টা আবার শূন্য শূন্য কাটো, 12 12 কেটে দাও, 10 টাকায় কিনেছিল। তাহলে দেখো প্রথমটার ক্রয় মূল্য 15, দ্বিতীয়টার ক্রয় মূল্য 10, মোট কত টাকায় কিনেছিল? 15 টাকায়। তাহলে আমি যদি বলি টোটাল সিপি কত? 15 টাকা। এই সরি, 15 আর 10 25 টাকা। তাহলে মোট কিনেছে 25 টাকায়, বিক্রি করেছে 24 টাকায়। ক টাকা লস? 1 টাকা। তাহলে 1 টাকা তার সামগ্রিকভাবে ক্ষতি হয়েছে। অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটাও 12 টাকায় বিক্রি করেছে, এটাও 12 টাকায় বিক্রি করেছে। তাহলে মোট এসপি কত? 24 টাকা। এবারে এই 12 টাকা বিক্রি করতে গিয়ে আমার 20% লস, তাহলে ওর ক্রয় মূল্যের জন্য আমি উপরে নেবো 100 আর নিচে নেবো 80। এটা ক্রয় মূল্য হলো। তারপরেরটার ক্রয় মূল্য, যেহেতু ওটা 20% লাভ হয়েছে, তাই নিচে বড় নিলাম 120 আর উপরে 100। এইটা হিসেব করে আমি পাচ্ছি কত? দেখো, এটা হিসেব করে আমরা পেলাম 15 টাকা, আর এটা হিসেব করে পাচ্ছি 10 টাকা। তার মানে মোট 25 টাকায় আমি কিনেছিলাম আর 24 টাকায় বিক্রি করে দিয়েছি। আমার লসেই হয়েছে। গুরু, লস ক টাকা? 1 টাকা। তাহলে আমাদের এটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়েছে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবে। আর যদি অঙ্কটা তোমাদের আমার আগে হয়ে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা করো, তাহলে বুঝতে পারবো কে ঠিক করলে না করলে, এবং যদি ভুল হয়েছে তাহলে কি ভুল হয়েছে আমি শুধরেও দিতে পারবো। চলো তাহলে এবারে নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো একটু অন্যরকম কিন্তু। এখানে এখানে ঘুরিয়ে না দেখানো, বোঝো সেই রকম ব্যাপারটা হচ্ছে। কিরকম? এ একটা ঘড়ি বি কে 20% লাভে বিক্রি করেছে। ঠিক আছে, এ চালু মাল। বি একটু কম, মানে একটু বোকা, সে আবার সি কে 10% ক্ষতি দিয়ে বিক্রি করেছে। সি যদি ঘড়িটা 216 টাকায় কিনে থাকে, তাহলে এই ঘড়িটা কত দামে কিনেছিল? একদম তোমাদেরকে শিওর করে দিচ্ছি যে এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবে মাত্র 5 সেকেন্ডে। বিলিভ মি, 5 সেকেন্ডে। তার উপায় আমি দেখাবো, কিন্তু তার আগে অবশ্যই তোমরা অঙ্কটা একটু ভালো করে পড়ো। 5 সেকেন্ড টাইম নাও, টেকে টাইম। 5 সেকেন্ড সময় দিলে অঙ্কটা একটু ভালো করে পড়ো। ওকে, তাহলে বুঝতে পারবে যে অঙ্কটা কি বলতে চাইছে এবং সহজে কি করা যায়। দেখো, এখানে তিনটে ব্যক্তি ছিল, এ বি এবং সি, তাই না? কজন ছিল? তিনজন। একজন এ, দেখো এক লাইন অঙ্কটা করবো এবং এর জন্য কোনো সূত্র টুত্র কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র তাৎক্ষণিক বুদ্ধি কনসেপ্টের উপরে অঙ্কটা করতে পারবে। এ একটা ঘড়ি বি কে 20% লাভে বিক্রি করেছে, মানে এ ধরো 100 টাকায় একটা জিনিস কিনেছিল, বি কে 20% লাভে বিক্রি করেছে, তার নিশ্চয়ই 120 টাকায় বিক্রি করেছে। 120% মানেই তো 20 টাকা। বি আবার সি কে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 120 10% মানে 12 টাকা কিনা বলো। এই যে দেখো, 120 10%, 10% মানে 10/100, 12 টাকা।
হলো 12 টাকা কমে বিক্রি করেছে, মানে অ্যাকচুয়ালি 108 টাকায় বিক্রি করেছে। এর থেকে 12 টাকা কমিয়ে দাও, 108 টাকায় বিক্রি করেছে। এই হচ্ছে অঙ্ক। তাহলে এ কিনেছিল 100 টাকায়, বি কিনেছিল 120 টাকায়, সি কিনেছিল 108 টাকায়। এই হিসেবের সাপেক্ষে যদি সি 216 টাকায় কিনতো, তাহলে ভাবো যদি সি 216 টাকায় কিনতো, তাহলে 108 কত গুণ? এটা 216 দুগুণ, দুগুণ, তাহলে এটাকেও দুগুণ করে দাও 240, এটাকেও দুগুণ করে দাও 200। বলো কত সহজে অঙ্কটা হয়ে গেল। এ কত দামে তাহলে কিনেছিল? 200 টাকায়। বি কে কত দামে বিক্রি করেছে যদি জানতে চাইতো? 240 টাকায়। আর সি তো 216 টাকা। বলো মুখে মুখে হবে কিনা? আবার একবার আমি বলে দিই, তাহলে কনসেপ্টটা তোমাদের জবরদস্ত ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তো? তাহলে একটা এ, একটা বি, একটা সি। এ ধরো 100 টাকায় কোনো জিনিস কিনেছিল, বি কে 20% লাভে বিক্রি করেছে 120 টাকা। বি আবার সি কে 10% লসে বিক্রি করেছে। 120 10% মানে 12 টাকা। তাহলে 108 টাকা, 12 টাকা বাদ গেলে মানে 108 টাকায় বিক্রি করছে। মানে সি যদি 108 টাকায় পেত, তাহলে বি পেয়েছিল 120 টাকায় আর এ পেয়েছিল 100 টাকায়। কিন্তু সি তো 108 টাকায় পায়নি, সি পেয়েছে 216 টাকায়, যেটা কিনা এর দুগুণ। তাহলে বিও পেয়েছিল ওর দুগুণ মানে 240 টাকায়, আর এও কিনেছিল ওর দুগুণ মানে 200 টাকা। তাহলে আমাদের অ্যান্সার ডি, অপশন ডি হয়ে যাচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। কার্পণ্য করো না, টুক করে একটা লাইক দিয়ে দাও, কারণ প্রত্যেকটা লাইকের জন্য কিন্তু আমি 1 কোটি করে টাকাও পাই। ঠিক আছে, চলো এবার তাহলে নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটা দুর্দান্ত অঙ্ক এবং খুব সহজেও আমরা করব। মিক্সচার এলিগেশনের একটা বেস্ট পার্ট তোমরা বলতে পারো। এখানে দেখো অঙ্কটা আমি পড়ছি, একটু ভালো করে শোনো। সোনা জলের তুলনায় 19 গুণ আর তামা জলের তুলনায় 9 গুণ ভারী। কোন অনুপাতে সোনা তামাকে মিশ্রিত করলে মিশ্রণটি জলের তুলনায় 15 গুণ ভারী হবে? এক লাইনে অঙ্কটা করবো। কি বললাম? এক লাইনে করবো। অঙ্কটা একটু ভালো করে পড়ে নেওয়ার দরকার আছে। একদিকে আমরা লিখব সোনা আর একদিকে আমরা লিখব তামা। আচ্ছা, সোনা জলের তুলনায় কত গুণ ভারী? 19, তাহলে এদিকে লেখো 19। তামা জলের তুলনায় কত গুণ ভারী? 9, তাহলে এখানে লেখো 9। এই দুটোকে এমন ভাবে মেশাতে হবে যাতে মিশ্রণটা 15 গুণ ভারী হয়। ঠিক এদের মাঝে লিখবো 15। ওকে, এবার আমরা এলিগেশন লাগাবো। এলিগেশন কি? প্রথমে এই দুটোকে বিয়োগ করব, 19 আর 15 বিয়োগ করলে 4 পাবো, সেটা এই দিকে লিখবো কোনাকুনি। ঠিক একইভাবে 9 আর 16, 15 আর 9, 15 আর 9 বিয়োগ করো, কত পাবে? 6, সেটা লেখো এদিকে। এই অনুপাতে সোনা আর তামাকে মিশ্রিত করতে হবে, এটাই উত্তর। কিন্তু দেখো এটা যেহেতু কাটাকাটি যাবে, 2 3 এ 6, 2 2 এ 4, তার কি অনুপাতটা হওয়া উচিত? 3:2। অপশন ডি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। দেখো এটা মুখে মুখেই করতে পারবে কিনা। আমি কথা দিয়েছিলাম যে বড় জোর 5 সেকেন্ড লাগাবো। সোনা জলের তুলনায় 19 গুণ ভারী, তামা 9 গুণ ভারী, এই দুটোকে মিশ্রিত করে এমন একটা অনুপাতে আনতে হবে যাতে ওটা 15 গুণ ভারী হয়। ঠিক আছে, এবার অ্যালিগেশন লাগিয়ে দাও। 19 থেকে 15 বাদ দিলে হচ্ছে 4, আর 15 থেকে 9 এদিকে বাদ দিলে হচ্ছে 6। এই তো অনুপাত। 6:4 যদি এটা থাকে এটাই দেবে। আর যদি দেখো কাটাকাটি করে সিম্পলিফাই করা আছে, তাহলে এটা যেহেতু কেটে যাচ্ছে, তাহলে আমরা কেটে সেটাই অ্যান্সার লিখবো। ওকে, তাহলে 9 গুণ বলুক, 19 গুণ বলুক, 15 গুণ বলুক, এবার এটা আমরা সহজেই করতে পারবো কি না। যদি আশা করি তোমাদের সবার ক্লিয়ার, তাহলে একটু কুইক একটা লাইক দিয়ে দেবে, স্যার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আজকে এই ক্লাসটা আমরা শেষ করব। তার আগে তোমাদেরকে আবার বলে নিই, এই ডিসেম্বরে তোমাদের একটা নতুন শিখর ব্যাচ শুরু হচ্ছে। সেখানে সম্পূর্ণ গণিতটাকে হাতের মুঠোয় করা হবে, একদম জিরো থেকে শুরু। যারা অঙ্কের অও জানো না তারা এইটাতে যেমন লাভবান হবে, তেমনি অ্যাডভান্স লেভেলে যারা আছে তারাও লাভবান হবে। এবং টোটাল 34টা চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষা তোমরা দিতে পারবে। তার জন্য টোটাল 34টা চ্যাপ্টার তোমাদের 4 মাসে কভার করানো হবে। এর জন্য মাত্র 999 টাকা তোমাদেরকে পে করতে হবে। যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। তো চলো আজকে তাহলে ক্লাসটা শেষ করলাম। টাটা।